সীমা খুবই সংস্কারী মেয়ে ছিল। সে তার মায়ের কাছ থেকে সমস্ত কাজকর্ম করা শিখেছিল। সীমা তার মায়ের সঙ্গে ছোট্ট এক গ্রামে বাস করত, আর তাদের বাড়ির সঙ্গে সঙ্গে রান্নাঘরও সবসময় খুবই চকচকে হয়ে থাকত, কারণ সবসময় সীমা রান্নাঘর পরিষ্কার করেই রাখত। এভাবেই দেখতে দেখতে সীমার বিয়ের বয়স হয়ে যায়, আর তার বাবা মা এক মধ্যবিত্ত পরিবারের সীমার বিয়ে দেয়, যেখানে সীমার স্বামী শোভন এক অফিসে চাকরি করে, আর সুমনের বড় দাদা সৌভিকও সেই একই অফিসে চাকরি করে। সীমা শ্বশুর বাড়িতে তার শাশুড়ি মা ছিল, বড় যা ছিল। এই নিয়ে 5 জনে মিলে তারা বেশ হাসি খুশি দিন কাটাতে শুরু করে। কিন্তু সীমার একটা অভ্যাস ছিল, সেটা হলো সবসময় রান্নাঘর সামলানো। কি ব্যাপার সীমা, তুমি রান্নাঘর থেকে বেরোবে না? আর কতক্ষণ তুমি রান্নাঘরে ঢুকে বসে থাকবে? ওদিকে খাবার খাওয়ার জন্য সবাই তো টেবিলে বসে অপেক্ষা করছে। সব তো রেডি হয়ে গেছে দিদি, আমি জানি সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। যাও, তুমি খাবারটা নিয়ে যাও, আমি রান্নাঘরটা পরিষ্কার করে যাচ্ছি। ঠিক আছে, দাও, আমি খাবারটা সবাইকে দিয়ে দিচ্ছি। এই বলে কামিনী খাবার নিয়ে রান্নাঘর থেকে চলে আসে, আর খাবার টেবিলে সবাইকে খাবার পরিবেশন করে দেয়। অন্যদিকে ছোট বৌমা সীমা রান্নাঘর পরিষ্কার করতে লেগে পড়ে। সেই রান্নাঘরের সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে ধুয়ে রাখতে শুরু করে, আর এভাবে রান্নাঘরের কাজ মেটাতে মেটাতে তার অনেকটাই দেরি হয়ে যায়। তখন সীমার শাশুড়ি মা তাকে ডাক দেয়। ছোট বৌমা, আজকে কি তোমার রান্নাঘরে থাকার ইচ্ছা হয়েছে নাকি? আরে বাবা, কখন থেকে তুমি রান্নাঘরের কাজ করেই যাচ্ছ, এবার তো বাইরে এসো, খাবার খেতে হবে তো। আমরা তোমার জন্য আর কতক্ষণ ধরে অপেক্ষা করব? হ্যাঁ মা, এই তো এসে গেছি, দাঁড়ান, নিন, এবার আপনারা খাওয়া শুরু করুন। এই বলে সীমা পরিবারের সবার সঙ্গে খাওয়া দাওয়া শুরু করে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে সীমার বড় যা কামিনী এঁটো বাসনগুলো রান্নাঘরে রেখে দেয় এবং খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে যায়। কিন্তু সীমা কিছুক্ষণ পর রান্নাঘরে যায়, আর তখন সে রান্নাঘরের এরকম অবস্থা দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। সীমা তখনই চিৎকার করে করে তার বড় যা কামিনীকে ডাকতে শুরু করে দেয়। দিদি, কোথায় তুমি? এদিকে এসো। ছি, আমি তো ভাবতেই পারছি না তুমি এরকম কিছু করতে পারো। সীমার এরকম জোরে জোরে চিৎকার শুনে তখনই সেখানে সীমার শাশুড়ি মা এবং বড় যা কামিনী চলে আসে। কি হয়েছে? তুমি এত জোরে জোরে আমাকে চিৎকার করে ডাকছো কেন সীমা? কি হয়েছে ছোট বৌমা, তুমি এত জোরে জোরে বড় বৌমাকে ডাকছো কেন? আমি তো ভাবলাম কি নাই কি হয়ে গেছে, কিন্তু কি হয়েছে সেটাই তো দেখতে পাচ্ছি না। কি হয়েছে এবার বলো। আপনার ছোট বৌমা এমন ভাবে ডাকলো, আমার তো ভয় লেগে গেল। এই বাড়িতে একটু শান্তি করে কি ঘুমাতেও পারবো না। উফ, আরে বাবা, বলো না কি হয়েছে। আপনার বড় বৌমার কাজ দেখুন তো মা, এঁটো বাসনগুলো রান্নাঘরে রেখে চলে গেছে। এখন এবারে এঁটো বাসনগুলো আমাকেই তো পরিষ্কার করতে হবে। দেখো দিদি, তোমার যদি কোনো কাজ করার ইচ্ছে না থাকে তাহলে তুমি রান্নাঘরে আসবে না। আর তুমি তো দেখতেই পেলে আমি সারাদিন রান্নাঘরে কত কাজ করলাম, তবুও রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে রেখেছি। আর তার উপর তুমি আবার এই এঁটো বাসনগুলো রেখে চলে গেলে কেন? তুমি কি এই বাসনগুলো ধুয়ে রাখতে পারলে না? এই, তুই এসব কি বলছিস? আমি তো একটু আমার ঘরে রেস্ট করতে গিয়েছিলাম, একটু পরেই না হয় বাসনগুলো ধুয়ে দেব। এত চিৎকার করার কি আছে? ছোট বৌমা, তুমি বড় বৌমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? একটু তো সম্মান দিয়েও কথা বলা যায়। আর তুমি তো ভালো করেই জানো কামিনী এই বাড়ির বড় বৌমা, তাহলে তুমি কেন ছোট হয়ে কামিনীকে এত বড় বড় কথা শোনাচ্ছ? ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি, তাহলে আপনার জন্যই আপনার বড় বৌমা এতটা পার পেয়েছে। আমি এই রান্নাঘরটাকে এত ভালো করে পরিষ্কার করেছি, আর এখানে যদি কেউ এক ফোঁটাও নোংরা করে না, তাহলে আমি কিন্তু সেটা কোনোভাবেই সহ্য করতে পারবো না। এভাবে সীমার মুখে এমন কথা শুনে সীমার সঙ্গে তার বড় জায়ের প্রচন্ড পরিমাণে ঝগড়া বেঁধে যায়, আর সেই ঝগড়া কিছুক্ষণ ধরে চলতেই থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন এই রান্নাঘর নিয়ে ছোট বৌমা আবার ঝগড়া শুরু করে। ঠিক আছে, দাঁড়াও, তুমি রান্নাঘর নিয়ে এত ঝগড়া করছো তাই তো? আজকে সুমনকে বাড়িতে আসতে দাও, আমি তোমার নামে নালিশ জানিয়ে দেব তুমি আমার সঙ্গে কেমন ব্যবহার করো। আচ্ছা দিদি, তুমি তাহলে আমার নামে নালিশ করবে? ঠিক আছে, দাদা বাড়িতে আসুক, আমিও তোমার নামে নালিশ করব। তুমি আমার সঙ্গে কেমন পায়ের উপর পা তুলে ঝগড়া করো, আর তুমি কাজ করার ভয়ে সারাদিন রুমের মধ্যে ঢুকে বসে থাকো, সেটাও আমি বলবো। এভাবে সেদিন আবার দুই জায়ের মধ্যে ঝামেলা শুরু হয়। আর কিছুক্ষণ ঝামেলা করার পর তারা দুজনে যে যার মতো নিজেদের রুমে চলে যায়। আর দুই বৌমা ঝগড়ার মাঝে শাশুড়ি মা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না।
আর রাত্রিবেলা যখন দুই ভাই অফিস থেকে বাড়িতে আসে তখন সীমা সুমনকে বলে, সুমন, তোমার বড় বৌদিকে তুমি একটু বলে দাও তো যে আমার সঙ্গে যেন পায়ের উপর পা তুলে ঝগড়া না করে, কারণ তোমার বড় বৌদি রান্নাঘর সব সময় নোংরা করে রাখে আর আমি কিন্তু সেটা কোনোভাবেই সহ্য করতে পারবো না। ওহ সীমা, আমি তো এইমাত্র অফিস থেকে এলাম আর তুমি আস্তে নাস্তে শুরু করে দিলে। উফ, আমার আর ভালো লাগে না। দেখো আমার খিদে পেয়েছে, এবার তো অন্তত কিছু খাবার দাও। আমি আজকে রান্নাঘরে যাইনি, কারণ ওরকম পরিষ্কার রান্নাঘরে আমার যেতে ইচ্ছে করে না। যাও তোমার বড় বৌদির কাছে গিয়ে দেখো, যদি কোনো খাবার রান্না করে তাহলে খেয়ে নেবে। সীমার মুখে এমন কথা শুনে সুমন চুপ করে যায়। আর অন্যদিকে কামিনী এবং তার স্বামীর অবস্থাও ঠিক একই রকম ছিল। জানো কমলেশ, এই বাড়ির ছোট বৌমা হয়ে আমার উপর গরম দেখাচ্ছে। এই কদিন হলো এই বাড়িতে এসেছে আর দেখো আস্তে না আস্তেই আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে। ওহ কামিনী, তোমরা দুই যায় যা পারো করো, দয়া করে আমাদেরকে পেছনে টেনো না। আমি কি বলবো বলো? আর তাছাড়া বাড়িতে তো মা আছে, তোমাদের দুজনের মাঝে কথা বলার জন্য। তোমরা তো কারোর কথাই শোনো না, তাহলে আমাদের কথা কিভাবে শুনবে? না না, মায়ের কথা শুনিনি তো কি হয়েছে, তোমার কথা তো শুনতেই পারে তাই না, কারণ তুমি তো এই বাড়ির বড় ছেলে। কামিনী, ওসব কথা বাদ দাও, আমার খিদে পেয়েছে, আমাকে খাবারটা দাও। আজকে আমি কোনো রকম কোনো খাবার রান্না করিনি। যাও ছোট বৌমা খাবার রান্না করেছে কিনা দেখো, তাহলে ওর কাছ থেকেই খাবার চেয়ে খেয়ে নেবে। আসলে সেদিন তারা দুই বৌমা কেউই খাবার রান্না করেনি, আর সেই জন্য তাদের দুই ভাইকে সেদিন রাত্রিবেলা না খেয়ে ঘুমাতে হয়। পরের দিন সকালবেলা তাদের মা রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি তাদের জন্য খাবার বানায় আর তাদের দুই ভাইকে ডাক দেয়। কিরে বড় খোকা, ছোট খোকা, তোরা তাড়াতাড়ি এদিকে আয়। সেই রাত্রিবেলা থেকে তোরা তো কিছুই খাসনি, সকালে তাড়াতাড়ি খেয়ে অফিসে চলে যা, না হলে কিন্তু এই খাবারটাও তোদের কপালে জুটবে না বলে দিলাম। এই বলে অহনা দেবী তার দুই ছেলেকে ডেকে নিয়ে আসে এবং তার দুই ছেলে খাওয়া দাওয়া করে অফিসে চলে যায়। আর অন্যদিকে সীমা মনে মনে ভাবে, দেখি তো রান্নাঘরে কি হয়েছে। আমি জানি মা যখন রান্নাঘরে ঢুকেছে তাহলে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, আমাকে দেখতে হবে রান্নাঘরের অবস্থা কেমন। এই বলে সীমা রান্নাঘরে যায় আর সে রান্নাঘরে গিয়ে দেখে তার শাশুড়ি মা পুরো রান্নাঘরটাকে অপরিষ্কার করে রেখে চলে গেছে। আর এটা দেখে সীমা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমি জানতাম মা ঠিক আমার রান্নাঘরের অবস্থাটা এরকমই করবে, এটা সবাই জানে। আমি এরকম অপরিষ্কার রান্নাঘর একদমই দেখতে পারি না, কিন্তু তা সত্ত্বেও আমার শাশুড়ি মাটা কেন যেরকম নোংরা করে চলে গেল। এই বলে সীমা তার শাশুড়ি মায়ের কাছে যায় এবং উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। আপনি নিজেই এত অপরিষ্কার, তাহলে আপনার বড় বৌমাকে আপনি কি শিক্ষা দেবেন? আপনি রান্নাঘরটা কিভাবে রেখে এসেছেন দেখুন তো। আমি এরকম নোংরা অপরিষ্কার রান্নাঘর একদমই পছন্দ করি না, আর আপনি আমার রান্নাঘর নোংরা করার সাহস পেলেন কি করে? মুখ সামনে কথা বলো, আমি তোমার শাশুড়ি মা, আর তুমি তোমার শাশুড়ি মায়ের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করবে? এত বছর ধরে এই রান্নাঘরে আমি রান্না করে এসেছি, আর এখন তুমি সেই রান্নাঘর নিয়ে কথা শোনাচ্ছ? হ্যাঁ মা, এখন যেহেতু আমি এই বাড়ির বৌমা, তাই এই বাড়ির সমস্ত দায়িত্ব আমাকে তো দেখতেই হবে। আর তাছাড়া এরপর থেকে আমি যদি দেখি আমার রান্নাঘরের অবস্থা নোংরা হয়ে পড়ে আছে, তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। এই বলে সীমা তার শাশুড়ি মাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এর ফলে সীমার শাশুড়ি মাও প্রচন্ড পরিমাণে রেগে থাকে। আর বাড়িতে এভাবে দুই বৌমার ঝগড়া বাড়ার সঙ্গে সঙ্গে দুই ভাইয়ের খাওয়া দাওয়া প্রায় উঠে যায়, কারণ রাত হলেই দুই বৌমা ঝগড়া করতে শুরু করে দেয় আর তাদের দুজনের মধ্যে কেউই খাবার রান্না করে না। এর ফলে দুই ভাইকে প্রায় প্রত্যেক দিনই না খেয়ে ঘুমাতে হয়। তাই একদিন অহনা দেবী মনে মনে ভাবে, এই ছোট বৌমাকে যে কি করতে এই বাড়ির বৌমা করে নিয়ে আসলাম কে জানি, রান্নাঘরটাতে একেবারে কবজা করে নিয়েছে। এই বাড়ির রান্নাঘরটা নিজের করে ফেলেছে, ওটা নাকি ওর রান্নাঘর। নিজের রান্নাঘর বলে বলে আমার মাথাটাই খারাপ করে দিয়েছে। আমার মনে হচ্ছে এমন ভান করছে যেন মায়ের বাড়ি থেকে ও রান্নাঘরটা নিয়ে এসেছে। এভাবে অনেক ভাবনা চিন্তা করতে করতে অহনা দেবী একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। আর একদিন দুই ভাই অফিসে গিয়ে একে অপরকে বলে, জানিস দাদা, আমরা আর কতদিন এরকম ভাবে না খেয়ে ঘুমাবো বলতো? আমার মনে হয় এদের দুই বৌমাকে আলাদা আলাদা সময় রান্নাঘরে ঢুকতে দিতে হবে, তা না হলে প্রতি রাতে গিয়ে তো আমরা একই কাহিনী শুনি, আর প্রত্যেকদিন একই গল্প শুনতে শুনতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ রে ভাই, তুই একদম ঠিকই বলেছিস। তোর বড় বৌদি তো রান্নাঘর নিয়ে কত কথাই না শোনাচ্ছিল, বলছে যে ছোট বৌমা নাকি রান্নাঘর কবজা করে নিয়েছে। আচ্ছা এবার তুই বল, এখন আমি আলাদা রান্নাঘর বানানোর মতো অত টাকা কোথায় পাবো বলতো? হ্যাঁ দাদা, আমার কাছেও তো অত টাকা নেই যে আমি সীমাকে একটা নতুন রান্নাঘর বানিয়ে দেবো, কিন্তু হ্যাঁ আমার মাথায় কিন্তু একটা প্ল্যান আছে, আর সেই প্ল্যানটাই আমি বলবো ভাবছি। তোর মাথায় এবার কি প্ল্যান এসেছে? দেখ ভাই, কোনো উল্টোপাল্টা কাজ করার জন্য চেষ্টা করিস না বলে দিলাম।
আরে দাদা, আমি বলি কি, ওদের দুই বউকেই আলাদা আলাদা সময় দেওয়া হবে। যখন সীমা রান্নাঘরে থাকবে তখন বড় বৌদি রান্নাঘরে যাবে না, আর যখন বড় বৌদি রান্নাঘরে থাকবে তখন সীমা রান্নাঘরে যাবে না। আর এইভাবেই কিন্তু ওদের দুই বৌমার ঝগড়া ঝামেলা কমানো যেতে পারে। সুমনের কথা শুনে কমলেশ রাজি হয়ে যায়, আর তারা নিজেদের কথা মতো রাত্রিবেলা বাড়িতে এসে মায়ের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে বসে। তোরা যেই প্ল্যানটার কথা বলছিস, আমি জানি না ছোট বৌমা আর বড় বৌমা রাজি হবে কিনা, কারণ ছোট বৌমা তো এমন ভান করছে যেন ওর রান্নাঘরটাকে ওর মায়ের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। মা, তুমি আর এসব বিষয় নিয়ে বলো না তো, আমরা তো সমস্যার সমাধান করার জন্যই বসেছি, তাই না? তুমি আবার শুধু শুধু এসব কথা কেন বলছো? এভাবেই তিনজনে মিলে ব্যাপারটা আলোচনা করার পর বাড়ির দুই বৌমাকে ডাক দেয়। তখন ছোট বৌমা এবং বড় বৌমা সেখানে এসে হাজির হয়। কি হয়েছে মা, আপনি আমাকে ডাকলেন কেন? আমি তো রান্নাঘর পরিষ্কার করছিলাম। আপনার জন্য শান্তি করে রান্নাঘরে একটু সময়ও কাটাতে পারবো না, তাই তো? এত রাত্রেবেলা তুমি রান্নাঘর পরিষ্কার করছো, আর আমার মতে বলে তুমি রান্নাঘরেতেই ঘুমিয়ে পড়ো। দেখো সীমা, আমরা দুই ভাই আর মা তিনজন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আমাদের কথা মতোই তোমাদেরকে চলতে হবে। তখন সুমন এবং কমলেশ নিজেদের বউকে বুঝিয়ে বলে, আসলে যখন বাড়ির ছোট বৌমা মানে সীমা যখন রান্না করে থাকবে তখন তুমি রান্নাঘরে যাবে না কামিনী, আর সীমা যখন তোমার বড় বৌদি রান্নাঘরে থাকবে তখন তুমি রান্নাঘরে যাবে না। দুজন আলাদা আলাদা সময়ে যাবে। আর রান্নাঘর যেমনই থাকুক না কেন, সেটা পরিষ্কার করার দায়িত্ব সকলেরই, শুধু সীমারও একার নয় আর কামিনীরও একার নয়। তোমাদের দুজনকেই সবসময় রান্নাঘর পরিষ্কার করে রাখতে হবে, কারণ তুমি তো জানো ওখানে আমরা খাবার খাই, আর আমাদের খাবার খাওয়ার জায়গা যদি অপরিষ্কার হয়ে থাকে তাহলে তো আমরা খাবারটা ঠিক করে খেতেই পারবো না। সেই জন্যই তোমাদের দুজনকে ঠিকঠাকভাবে পরিষ্কার রাখতে হবে। কমলেশের কথা শুনি সুমনও তার কথাতে সায় দেয়। এর ফলে সীমা খুবই খুশি হয়ে বলে, হ্যাঁ দিদি, আমি তো এতদিন ধরে তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করতাম যে অপরিষ্কার জায়গায় খাবার কোনোভাবেই রান্না করা উচিত নয়, কারণ এর ফলে তো রোগ জীবাণু ছড়াতে পারে বলো। আর ওরকম নোংরা রান্নাঘরে রান্না করলে আমাদের তো অসুখ হতে পারে। আর হ্যাঁ দিদি, আমি যদি তোমাকে উল্টোপাল্টা কোনো কথা বলে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ছোট, তুইও আমাকে ক্ষমা করে দে, আমারও তো ভুল হয়েছে। আমি এবার থেকে সবসময় রান্নাঘর তোর মতোই পরিষ্কার করে রাখবো। এভাবেই তারা দুই যা একে অপরের কাছে ক্ষমা চায়, আর তারপর থেকে তারা দুজনে মিলেমিশে রান্নাঘরের দায়িত্ব সামলাতে থাকে।